নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। গত কয়েক মাস ধরে আমরা আপনাদের পড়শি দেশ, যে দেশকে আমরা বরাবর আমাদের অত্যন্ত আপন ভেবে এসেছি, যে দেশের সুখে আমরা সুখী হয়েছি, যে দেশের দুঃখে আমরা চোখের জল ফেলেছি, যে দেশের সংকটে আমরা উদ্বিগ্ন হয়েছি, যে দেশের মানুষের সঙ্গে আমাদের রুচি, আমাদের রুচি, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের ভালো লাগা, আমাদের খাদ্যাভ্যাস, এই সমস্ত কিছু মিলেমিশে আছে, সেই দেশকে আমরা গত কয়েক মাসে চোখের সামনে বদলে যেতে দেখেছি। এত বিদ্বেষের বীজ যে বপন হচ্ছে, এত ধর্মান্ধতার বীজ যে বপন হয়ে এসেছে, এর আঁচ অনেকেই আমরা পাইনি। তাই এমনকি যখন গত জুলাইয়ে শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ, সেই সময়ও এপার বাংলার অনেক মানুষ তারা গ্লোরিফাই করেছেন সেই আন্দোলনকে, তারা রোম্যান্টিসাইজ করেছেন, তারা একই সঙ্গে গলা মিলিয়েছেন স্লোগানে, কেউ সোশ্যাল মিডিয়া মারফত, এমনকি মিছিল মিটিংও করা হয়েছে এপার বাংলায়। কিন্তু 5ই অগস্ট এবং তার পরবর্তী সময় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আসলে কোটা বিরোধী একটা আন্দোলনের পেছনে কি প্লট রচিত হয়েছিল, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নৈরাজ্যের পরিস্থিতি বাংলাদেশে, কোন পথে যাচ্ছে বাংলাদেশ, এই প্রশ্ন আমাদের বারবার হন্ট করছে। আর আজকে আমরা মুখোমুখি হয়েছি এমন একজনের, এক যুগ আগে সেই ঐতিহাসিক শাহবাগ আন্দোলন যা আমাদের আমূল নাড়িয়ে দিয়েছিল, সেই শাহবাগ আন্দোলনের অন্যতম মুখ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। এবং ইমরান এইচ সরকারের 5ই আগস্ট পরবর্তী সময়ে এই প্রথম তিনি কোনো টেলিভিশন চ্যানেলে সাংবাদিকের মুখোমুখি হয়েছেন। এটা তার প্রথম সাক্ষাৎকার এক্সক্লুসিভলি কলকাতা টিভিতে। ইমরান ভাই, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। যদিও ঠিকই যে পরিস্থিতিতে আপনি কলকাতা টিভির স্টুডিওতে আজকে এসেছেন এবং আপনার যে সময় যাচ্ছে সেটা কখনোই কাঙ্ক্ষিত নয়, দেশ ছাড়া হতে হয়েছে আপনাকে, এটা বললে এতটুকু অত্যুক্তি হয় না। অথচ এই আপনি তো শাহবাগ আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন এবং আমরা দেখেছিলাম যে কি ব্যাপ্তি সেই আন্দোলনের, কি আবেগ চোখের সামনে, তারপর কি কি ঘটে গেল বা চোখের আড়ালে, যার পরিণতি আজকের এই দৃশ্য। ধন্যবাদ মৌপিয়াদি। আমি একই সাথে কলকাতা টিভির দর্শকদেরকেও আমার বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। যদিও আমরা ভালো নেই, আপনি ইতিমধ্যেই বলেছেন, এবং সারা বিশ্বের মানুষই কিন্তু ইতিমধ্যে দেখেছে যে কি হচ্ছে বাংলাদেশে। এই যে একটা বাংলাদেশ গত ধরেন 2 যুগ বা 3 যুগ যদি বাংলাদেশ পরিচয়টা দেয়া যেত বিদেশের যে কোনো দেশে, আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ হিসেবে পৃথিবীর অনেক দেশেই আমি গিয়েছি এই গত 1 যুগে। তো যেখানে গিয়ে বলতাম, সবাই বলতো যে বাংলাদেশ তো একটা বিস্ময়কর দেশ, এত উন্নতি করছে, এত এগিয়ে যাচ্ছে, মানে সেরকম একটা ভাবমূর্তি ছিল। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেখানেই যাচ্ছি বাংলাদেশ, মানুষ বলছে কি হলো বাংলাদেশের, যে কেন মানে বাংলাদেশ এভাবে মানে ডিরেইলড হয়ে গেল, একটা অগ্রগামী একটা দেশ যেখানে এগিয়ে যাচ্ছিল, সারা পৃথিবীর একটা রোল মডেল হিসেবে, ভালো জিডিপি ছিল, গ্রোথ ছিল, অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছিল, সেই দেশটার হঠাৎ কি হলো। তো এই প্রশ্নের জবাব কিন্তু আমাকে সবখানেই দিতে হচ্ছে। তো আসলে এই যে বাংলাদেশের যে এই যে আপনি যে স্টোরিটা বললেন যে 5 আগস্টের আগে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে একটা প্লট, এই প্লটে শুধু বিভ্রান্ত এপার বাংলার মানুষই যে হয়েছে এমন না, কিন্তু অনেকেই সারা বিশ্বের অনেক জায়গায় মানুষ বিভ্রান্ত হয়েছে, ভেবেছে যে বা এটা তো একটা ভালো আন্দোলন, ন্যায্য দাবি, এই ভাবনা থেকেই হয়তো মানুষ বিভ্রান্ত হয়েছে। একদম
নিষ্পাপ ছাত্রদের মৃত্যু সেটা আরো নাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, এবং ব্যানারটাও দেখবেন যে সাধারণ শিক্ষার্থী, শুনতেও ভালো শোনা যায়, সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে, সরকার কেন সেখানে ইয়ে করছে। তো এই জায়গায় শুধু বহির্বিশ্বের মানুষ যে এই বিভ্রান্ত হয়েছে এমন নয়, কিন্তু বাংলাদেশেও কিন্তু একটা বড় অংশের মানুষ এই বিভ্রান্তির শিকার হয়েছে। তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে এই যে একটা সহজ সরল আন্দোলন, এর পেছনের যে আসলে কি প্লট, কিভাবে এটাকে সাজানো হয়েছে, সেটা কিন্তু আমি যদি ডক্টর ইউনূসের ভাষায় বলি যে মেটিকুলাস প্ল্যান, ডক্টর ইউনূস হিমসেলফ যেটা বলেছে আমেরিকাতে গিয়ে। সো এই মেটিকুলাস প্ল্যান কিন্তু মানুষ জানেনি, মানে এখন মানুষ জানছে যে এরা কীভাবে, কারণ যারা আন্দোলন করেছে তারাই এখন ধীরে ধীরে কিন্তু বলছে যে কিভাবে তারা পুলিশদেরকে হত্যা করেছে, কিভাবে তারা হত্যার সংখ্যা বাড়িয়েছে, কিভাবে তারা নিজেরাই হত্যা করে। আমার প্রশ্ন যে আমরা তো যে সময়টায় আপনাকে আন্দোলনের মুখ হিসেবে দেখেছি, সেই সময় আপনাদের যে দাবি দাওয়া ছিল সেগুলো হাসিনা সরকারের পক্ষে ছিল না। এমনকি আমি যদি ভুল না করি 2018-এ র্যাব আপনাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, আপনি যেটা অভিযোগ করেছিলেন যে মুখে কালো কাপড় বেঁধে, সেটাও সর্বজনবিদিত। তা সত্ত্বেও আজকে, অর্থাৎ আপনি হাসিনাপন্থী এমনটা নয়, তা সত্ত্বেও আপনাকে দেশ ছাড়তে হলো কেন? সেটাই মানে প্রশ্নটা হলো যে এইটা ধরেন এই যে আন্দোলন বা এর পেছনের যে প্লট এবং এই বাংলাদেশকে যে এই ধরেন 5 আগস্টের পর যে নিয়ে নেয়া আর কি টেক ওভার, এই টেক ওভার কোনো সাধারণ কোনো ক্ষমতার পরিবর্তন বা কোনো কিছু না, বা একটা আন্দোলন করে ছাত্ররা ক্ষমতা পরিবর্তন করেছে, ব্যাপারটা এমন না। এটা দীর্ঘদিনের, ধরেন বাংলাদেশের স্বাধীনতা 1971-এর পর থেকেই কিন্তু যে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা একটা মোক্ষম সময় খুঁজছিল, তারা শক্তি অর্জন করছিল, নানাভাবে ট্রেন্ড করছিল, তারা নানান গোষ্ঠীর সাথে মিলে তারা চেষ্টা করছিল কিভাবে এই 71-এর যে মহান মুক্তিযুদ্ধ যেটার মধ্যে দিয়ে বাংলাদেশ হয়েছে, সেই বাংলাদেশ বানানোর যে প্রতিশোধ সেটা নেওয়া যায়। আপনি দেখবেন যে এর মধ্যেই 5 আগস্টের পর যদি স্বভাবতই আপনি যেটা বললেন যে ক্ষমতা পরিবর্তন হতো, তাহলে হাসিনার মন্ত্রী এমপি তাদের প্রতিই ক্ষোভ থাকবার কথা, কিন্তু আমার মতো মানুষ যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, কিন্তু হাসিনারও আবার একই সাথে সমালোচক ছিলাম। আমি 15 বছর ধরেই কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে সমালোচনাকে নানান খড়গহস্ত হয়েছে। আমাদের মতো যারা বুদ্ধিজীবী, অন্যান্য যারা আছেন, শিক্ষক, প্রগতিশীল কর্মী, রাজনৈতিক কর্মী, সাংস্কৃতিক কর্মী, সবাইকে কিন্তু অনেক মানুষকে যারা অর্থাৎ যারাই মুক্তিযুদ্ধকে কেমন করে তাদেরকে কিন্তু এখন তারা কেউই কিন্তু নিরাপদ নয়। একই সাথে অন্য ধর্মের মানুষ যারা, অন্য মতের মানুষ যারা যারা আদিবাসী আছে তাদের উপরও হামলা হচ্ছে। তো একই সাথে এই যে এই হামলা এবং এই যে হত্যাযজ্ঞ যেটা চলছে, এবং তারা একই সাথে ধরেন তারা বলছে যে বঙ্গবন্ধু আমাদের যে জাতির জনক, তার বাড়ি ভেঙে দিচ্ছে বা তার মুরাল ভেঙে দিচ্ছে, বলছে যে এটা হাসিনার উপর ডিজোন করা হচ্ছে, ডিনাউন্স করা হচ্ছে, না তার অবদানটাকে রীতিমতো অস্বীকার করা হচ্ছে। সেটাই দেখেন, এটা বলা হচ্ছে যে তার হাসিনার উপর ক্ষোভ, সেই থেকে কেউ কেউ বলার চেষ্টা করছেন। কিছু লোক তো আছেন দেখবেন যে এই নানান লজিক খোরা যুক্তি দেওয়ার চেষ্টা করে, কিন্তু একই সাথে দেখেন ওখানে কিন্তু শুধু বঙ্গবন্ধুর মুরালই ভাঙা হয়নি, মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য আছে সবগুলো ভেঙে ফেলা হয়েছে। আমাকে এটাই বলুন যে আমরা যখন এপার বাংলা থেকে দেখেছি, বা আমাদের অনেকেই যারা ওখানে গেছেন, আমরা 21শে ফেব্রুয়ারি অনেককে যেতে দেখেছি, আমরা বর্ষবরণের সময় যেতে দেখেছি, এবং যে ভাবাবেগ আমরা দেখেছি, সাধারণভাবে তো এটাই আমাদের কাছে প্রতিভাত হতো যে বাংলাদেশ ভয়ঙ্কর আবেগ ঘন এই ভাষা আন্দোলনকে ঘিরে, মুক্তিযুদ্ধকে ঘিরে, জাতির জনক বঙ্গবন্ধুকে ঘিরে, এবং কোথাও আমরা ভাবতাম যে এত যে আবেগ, সত্যি কি আমরা শিখতাম যে আমরা কি সত্যি এতটা আবেগাপ্লুত আমাদের ইতিহাস নিয়ে, আমাদের যে সমস্ত ব্যক্তিত্ব রয়েছেন যারা স্বাধীনতা এনেছেন, এবং অনেক সময় তুল্যমূল্য আমরা বিচারও করতাম কখনো নিজেদের মধ্যে আড্ডায়, যে আমরা কি সত্যি এতটা একাত্ম হতে পারি, এতটা প্রাইড আমাদের আছে। আসলে এর আড়ালে যে এতটা বিদ্বেষ এবং আসলে 71-এর মুক্তিযুদ্ধেরই রিভেঞ্জ নেওয়ার মতো একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে, এটার কোনো আঁচ কোনো মহলে ছিল না।
সেটাই আমরা এই কথাটা বলে এসেছি। আপনি জানবেন যে দীর্ঘদিন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারাও কিন্তু মৌলবাদীদের ফাঁদে বারবারই পা দিয়েছে এবং তারা মৌলবাদীদের সাথে নানাভাবে আপোষ করার চেষ্টা করেছে, যেহেতু বিভিন্ন কিছু নিয়ে প্রশ্ন ছিল, ক্ষমতায় আসার প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর ভেতরে দ্বন্দ্ব ছিল। তো ক্ষমতাসীনরা যারা, বিশেষ করে আওয়ামী লীগের নেতৃত্বে যে সরকার, এই সরকার সবসময় দেখেছি তারা এই মৌলবাদীদের কিন্তু গত 15 বছর সমস্যা হয়নি। আজকে তারা যে বলছে এই যে এত ক্ষোভ বা ধরেন এই যে হত্যা, খুন, গুমের যে অভিযোগ করা হচ্ছে, এটা কিন্তু আপনি কোনো মৌলবাদীকে দেখবেন না যে সে আওয়ামী লীগ দিয়ে নিগৃহীত হয়েছে। বিরোধী মতের যারা ছিল, যারা আমাদের মতো বা বিরোধী রাজনৈতিক দল যারা প্রতিবাদ করতো অন্যায়ের, তারা কিন্তু এটা হয়েছে। তো এখন এই যে ব্যাপারটা, ধরেন এই আবেগটা কিন্তু মিথ্যা না। আপনি যদি বলেন যে বাংলাদেশে তার মানে কি কেউ নেই যে সত্যি সত্যি এই আবেগ ধারণ করতো, মুক্তিযুদ্ধকে ধারণ করে, আমি সেটা বলবো না, অবশ্যই আছে। বাংলাদেশে একটা বড় অংশের মানুষ যারা ধরেন শাহবাগে এসেছিল, এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে এসছে, আমরা পার্লামেন্টেই শুধু মানে মোর দ্যান 1 crore লোকের মানে একদম ফিজিক্যাল সিগনেচার দিয়েছিলাম জমা, যারা এই মৌলবাদীদের বিরুদ্ধে তাদের স্বাক্ষর দিয়েছিল যে জামায়াতে ইসলাম সহ এই ধর্মভিত্তিক যে উগ্রতা, যে উগ্রবাদী রাজনীতি, সেই রাজনীতির বিরুদ্ধে। তো এই মানুষগুলো তো সত্যি, এই মানুষগুলো দেশ থেকে কেউ চলে যায়নি, কিন্তু জিনিসটা হলো এটা এমনভাবে পরিকল্পনা করে করা হয়েছিল, মানুষ বুঝতেই পারেনি যে এই লড়াইটা যারা ডিজাইন করছে, যারা এর পেছনে আছে, যারা ক্রীড়নক, তারা ধরেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। আপনি দেখেছেন যে ইভেন আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন, দেশের নাম এমনকি পরিবর্তন করার ষড়যন্ত্র করা হচ্ছে। অর্থাৎ টোটালি এটা একটা মেটিকুলাসলি ডিজাইনড একটা প্ল্যান। শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর শত্রু, অথচ এই রবি ঠাকুরের গানকে বাংলাদেশের আম মানুষ তারা যেভাবে আপন করে নিয়ে তারা তাদের বেঁচেছেন। এই যে আমাদের যেটা আমরা যেটা খুব শকড, খুব স্তম্ভিত, যে আসলে সেই যে ভাবাবেগের জায়গাটা, যেখানে কোথাও আমরা ভাবতাম যে আমরা তো পিছিয়ে পড়ছি ভাবাবেগের জায়গায়, আমাদের থেকেও অনেক বেশি করে তারা একাত্ম আছেন, তারা সম্পৃক্ত আছেন, সেটা এখন মনে হচ্ছে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এটা কি একদিনে সম্ভব, বা একটা কোটা বিরোধী আন্দোলনে সম্ভব? না, সেটাই, এটা একদিনে সম্ভব না। এটার পরিকল্পনা দীর্ঘদিনের পরিকল্পনা। এবং ধরেন বঙ্গবন্ধু এবং রবীন্দ্রনাথ, মানে বাংলার যে ধরেন বাঙালির যে পরিচয়, সেই আত্মপরিচয়কে বাদ দিলে তো কোনো বাঙালির কোনো অস্তিত্ব নেই। বাংলাদেশেও যদি আপনি বঙ্গবন্ধুকে বাদ দিলে আপনার কোনো মুক্তিযুদ্ধ নেই, বাংলাদেশের তাহলে স্বাধীনতাও নেই, বাংলাদেশ নামটাও তাহলে নেই। ওরা কিন্তু এটাই, বঙ্গবন্ধুকে একসাথে বাদ দিতে চাচ্ছে, বাংলাদেশকেও বাদ দিতে চাচ্ছে, তাদের বাঙালি পরিচয়ও বাদ দিতে চাচ্ছে, তারা নতুন পরিচয়ে পরিচিত হতে চাচ্ছে। ভয়ঙ্কর একটা পরিস্থিতি, ভয়ঙ্কর একটা অবস্থা। কি মনে হয় যে অদূর ভবিষ্যতে ফিরতে পারবে? ভারত বিদ্বেষের যে জিগিরটা তোলা হচ্ছে, শুধুমাত্রই কি মুক্তিযুদ্ধে ভারতের অবদান, বা শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ, তারা বিভিন্ন সময় দিল্লির সঙ্গে তাদের সম্পর্ক ভালো, শুধুমাত্র এ কারণেই, নাকি আরও গভীর কোনো কারণ রয়েছে? এটার সাথে আমি মনে করি না কোনো সম্পর্ক আছে। যে ধরেন এই শেখ হাসিনা বা ভারতের সাথে এই ভারত বিরোধিতার রাজনীতি তো শেখ হাসিনার সাথে সম্পর্কিতই না। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে এসেছেন 80-র দশকে, তার বঙ্গবন্ধু 75-এ মারা যাবার পর একটা দীর্ঘ সময় শূন্য তারপর এসছে। খালেদা জিয়ার সময়ও আমরা দেখেছি যে খালেদা জিয়ার সরকার কিন্তু দিল্লির সঙ্গে শত্রুতায় যেতে চায়নি কখনো। না, আপনি দেখেন এই ভারত বিরোধিতার যে রাজনীতি, আমাদের মুক্তিযুদ্ধের সময়ও মুক্তিযোদ্ধাদেরকে বলা হতো ভারতের চর, ভারতের দালাল। অর্থাৎ যারাই এই বাংলাদেশকে একটা ধর্মভিত্তিক উগ্র বাংলাদেশ থেকে আলাদাভাবে দেখার চেষ্টা করেছে, এটা 47-এ দেশভাগের পর থেকেই কিন্তু এই পূর্ববঙ্গ, মানে আমাদের যে মানে বাংলাদেশ, বাংলা, সেই অংশের যারাই নেতা নেতৃত্ব দিয়েছে, সংস্কৃতি কর্মী, রাজনৈতিক কর্মী, যারা একটা সেকুলার বাংলাদেশ চেয়েছে, একটা আধুনিক বাংলাদেশ চেয়েছে, মৌলবাদী বা উগ্রবাদী রাজনীতির বাইরে, তাদের প্রত্যেককেই কিন্তু বলা হয়েছে ভারতের চর। সো এই ভারত বিরোধী যে রাজনীতি মৌলবাদীদের, বিশেষ করে উগ্র ধর্মীয় মৌলবাদীদের বাংলাদেশের, এটা একটা পুরনো কার্ড। তারা ধরেন ওই এক হলো এটা, আর দ্বিতীয় হলো বলবে যারাই প্রোগ্রেসিভ রাজনীতি বলবে ও ধর্মের বিরুদ্ধে। সো এই দুটো কার্ড দিয়েই কিন্তু তারা সবসময় স্বাধীনতার বিরোধিতাও এই দুটো কার্ড দিয়ে করেছে। আপনি এই ঘটনার দায়টা কার? এটার দায় আসলে একক কোনো ব্যক্তির না। এই দায় সামগ্রিকভাবে যদি বলি, এটা বাংলাদেশের সবারই দায়, আমারও দায়,
তবে সবচেয়ে বেশি দায় আমি মনে করি যে আমাদের যারা রাজনীতিবিদ ছিলেন তাদের, কারণ ধরেন রাষ্ট্র পরিবর্তনের দায় তো আর সব সাধারণ মানুষের না, তাই না? রাষ্ট্রের যে মৌলিক পরিবর্তন, রাজনীতিবিদরা সুযোগ না পেলে সেটা ভিন্ন ব্যাপার ছিল, কিন্তু রাজনীতিবিদরা বারবার কিন্তু সুযোগ পেয়েছে। আপনি দেখেন দেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধু দেশ করেছেন, একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, সে কারণে আর উনি ক্ষমতায় ছিলেনও খুব অল্প সময়, 3 বছর। তারপরেই আবার কিন্তু মৌলবাদীরা তাকে হত্যা করে রাষ্ট্র দখল করে নেয় বাংলাদেশ। তারপর আবারও যখন গণতন্ত্র ফিরে আসে 90-এর দশকে, খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, তারপর আবার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তারপর আবার খালেদা জিয়া এসছে, এবং সর্বশেষ 15 বছর শেখ হাসিনা একটানা ক্ষমতায় ছিলেন। সুতরাং এই যে রাজনীতিবিদদের যে দায়িত্বটা ছিল, যে এই দেশকে একটা মুক্তিযুদ্ধের চিন্তার ভিত্তিতে, মৌলনীতিতে, বাংলাদেশের একটা মৌলনীতি আছে 72-এর সংবিধান, সেই 72-এর সংবিধানে যেভাবে লিখিত যে একটা ধর্মীয় উগ্রতা মুক্ত, একটা ধর্মনিরপেক্ষ একটা বাংলাদেশ, যেটা সাম্য, মর্যাদা এবং মানুষের উপর, ডিগনিটির উপর প্রতিষ্ঠিত হবে, সেই জিনিসটা কিন্তু প্রতিষ্ঠা করতে পারেনি রাজনীতিরা। তারা বারবার সুযোগ পেয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন অতি সম্প্রতি ভিডিও বার্তায় যে তিনি ফিরবেন, এবং তিনি যারা এই সময়কালের মধ্যে যারা নিহত হয়েছেন তাদের শহীদ বলে আখ্যা দিয়েছেন। আমার এখানে প্রশ্ন যে আপনার কি মনে হয় শেখ হাসিনার অদূর ভবিষ্যতে ফেরার মতো পরিস্থিতি আদৌ বাংলাদেশে আছে? আপনি যখন দেশ ছেড়েছেন তখন আপনি কি ফিল করেছেন? আমি মনে করি যে এখানে ব্যক্তি শেখ হাসিনা মুখ্য ব্যাপার না। বাংলাদেশ এটা রক্ত দিয়ে স্বাধীন হওয়া দেশ। দেখেন এই দেশটার জন্য কিন্তু 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। 30 লক্ষ মানুষ কিন্তু খুব সহজ ব্যাপার না। 30 লাখ মানুষের রক্ত আছে এই দেশের স্বাধীনতার জন্য। এই দেশ ধরেন মানে এই মৌলবাদীরা যারা এখন এই 30 লাখ শহীদের আত্মত্যাগকেও অস্বীকার করছে, যারা এটাকে সবকিছু স্বাধীনতাই নাই, তারা বলছে যে 30 লক্ষ শহীদের আত্মত্যাগকে অস্বীকার। তো এই অস্বীকার আমি মনে করি না যে বাংলাদেশের জনগণ মেনে নেবে। বাংলাদেশের মানুষ অবশ্যই ঘুরে দাঁড়াবে। একটা ধরেন যেমন অনেক ঝড় আসে, তুফান আসে, আপনি দেখেছেন আমাদের দেশে যেমন আইলা এসেছে, ঝড় এসে তুফান লণ্ডভণ্ড করে দিয়ে যায়, সেরকমই একটা তুফান এসেছে, একটা ষড়যন্ত্র হয়েছিল। সেই ষড়যন্ত্র হয়তো সরকারেরও ব্যর্থতা আছে, রাজনীতিবিদদের দেশ চালানোর মধ্যেও অনেক ব্যর্থতা ছিল, যে কারণে মানুষের মধ্যে অনেক ক্ষোভ তৈরি হয়েছিল। আবার ষড়যন্ত্রটাকে এ কারণেও মানুষ কিন্তু ওভাবে দেখতে চায়নি, মানুষ নানানভাবে এই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছিল। আমি মনে করি বাংলাদেশের মানুষ অবশ্যই ঘুরে দাঁড়াবে, যেহেতু বাংলাদেশের মানুষের রক্তের মধ্যে স্বাধীনতার বীজ। ইমিডিয়েটলি নির্বাচনের কোনো সম্ভাবনা আপনি দেখেন? আমি মনে করি যে কোনো একটা দেশ, যে দেশই হোক, বাংলাদেশ নয় শুধু, সারা পৃথিবীর যে কোনো দেশই কোনো অনির্বাচিত মানুষের হাতে কোনো দেশ কখনোই নিরাপদ না। অবশ্যই আপনি পৃথিবীর কোনো দেশে দেখবেন না যে কোনো অনির্বাচিত কেউ এসে ক্ষমতা নিয়েছে বা নেয়ার সুযোগ আছে, কারণ সংবিধানেই নেই। এখন যারা ক্ষমতায় আছে এটা তো বাংলাদেশের একদমই সংবিধান বহির্ভূত। বাংলাদেশ সংবিধানে এই সুযোগই নেই যে কেউ ক্ষমতা, তারা দখলদার হিসেবে আছে। আমি মনে করি ইলেকশন, নির্বাচন হলে যেই রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, রাজনীতিবিদদের একটা দায়বদ্ধতা কিন্তু মানুষের কাছে আছে। আমি ধরেন যে রাজনৈতিক দলের সাথে আমি একদম ধরেন ঘোর দ্বিমত পোষণ করি, আমি মনে করি সেই রাজনৈতিক দলও যে কোনো এই অপরাজনৈতিক শক্তি বা যে কোনো এই ধরনের মেটিকুলাস প্ল্যান করে তাদের তুলনায় বেটার। সো আমি মনে করি নির্বাচন, তাদের একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। অ্যাবসলিউটলি। সো আমি মনে করি দেশের মানুষের এই যে পরিস্থিতি, যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, একটা অরাজক পরিস্থিতি যে বাংলাদেশে তৈরি হয়েছে, বাংলাদেশের সব কিছু কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি ধরেন এটা 71 মুক্তিযুদ্ধই শুধু না, বাংলাদেশের অর্থনীতি, মেলায় হামলা কি শুরু করে আমরা যখন যে এই যেটা আমাদের খুব বেদনার বিষয়, যে লালন ফকির, যে লালনের গান দিয়ে আমরা জাতের বিচার না করতে শিখেছি, সেই লালন মানুষ দীক্ষা দিয়েছে যে গান, সেই লালন ফকিরও বিদেশ থেকে বাদ যাচ্ছেন না। কারণ মানবিক পরিচয়ের যে ধরেন রাজনীতি, যে আমি মানুষ, যারা এই অপপরিকল্পনা করে, অপশক্তিগুলো যারা আছে, যারা ধর্মকে অপব্যবহার করে, উগ্র মত দিয়ে তারা মানুষকে খেপিয়ে তুলে বা নানানভাবে মানুষকে ব্যবহার করে ভিন্ন মতের মানুষদেরকে হত্যা করে, ভিন্ন ধর্মের মানুষদেরকে হত্যা করে, এই মানুষগুলো তো আসলে লালনের গানের যে মানুষ, সেই মানুষ কিন্তু এরা না। অভিজিৎ রায়দের হত্যাকাণ্ড যখন হয়েছে তখন থেকেই কি আরো সতর্ক হয়ে আরো কড়া হাতে
হ্যান্ডেল করা দরকার ছিল শেখ হাসিনা? অবশ্যই উগ্র জঙ্গিবাদ এবং এই মৌলবাদীদের বিরুদ্ধে তার তখনই কঠোর অবস্থান নেওয়া দরকার ছিল, এবং আমরা এই কথা বারবার বলেছি। এই কারণে আমাদের উপর বারবার হামলা হয়েছে। গণজাগরণ মঞ্চকেই একসময় ভেঙে দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের। আপনিও পলিটিক্যাল অনেকটা নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন। হ্যাঁ, 18 সালে র্যাবের যে আমাকে তুলে নিয়ে যাবার পর সেটাও কিন্তু আমি আন্দোলন করেছিলাম এই ক্রস ফায়ারের বিরুদ্ধে, যে ক্রস ফায়ার দিয়ে একটা মানুষকে তো হত্যা করা যায় না, যে মানুষই হোক সে। এই যে আয়না ঘর বা ক্রস ফায়ার, এগুলো কি সত্যি? না, ক্রস ফায়ারের ঘটনা ঘটেছে বাংলাদেশে। এই যে আয়না ঘরের ব্যাপারটা, যেমন আমি ধরেন নিজেই কিন্তু র্যাবের টর্চার সেলে গিয়েছি। এখন এই টর্চার সেল বলা যেতে পারে, কিন্তু আয়নাঘর নামে যে একটা কাল্পনিক গল্প বানানো হয়েছে এবং এটা এই মেটিকুলাস প্ল্যানের অংশ হিসেবে যেভাবে প্রচার করা হয়েছে, এটা টোটালি একটা বানোয়ার জিনিস। টর্চার সেলে আমি গিয়েছি, আমি যে টর্চার সেল দেখে এসেছি, আমার কাছে তো মনে হয়নি ওরা যেভাবে এখন এই যে নতুন করে আপনি দেখেছেন একদম পেইন্টেড রং করে কিছু আয়নাঘর দেখানো, তাও 6 মাস লাগলো। আয়নাঘর থেকে লোক তো 5 আগস্টেই বের হয়েছে, তো বের হলে তো তখনই ছবি আসার কথা, ভিডিও আসার কথা, বের হওয়ার কথা, এবং তখনই মানুষের যাবার কথা। ধরেন একটা জায়গা আপনি জেল ভেঙে বের হলেন, মানুষ তো 6 মাস তো লাগার কথা না। তো স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন জেগেছে, সাধারণ মানুষের মনে, যে নিশ্চয়ই তাহলে এটা একটা অর্কেস্ট্রেটেড, এটা বানা হয়েছে। যে মোহাম্মদ ইউনূস বিশ্ববন্দিত ছিলেন, নোবেল জয়ী, আজকে তার যে ভূমিকাটা, সেটা নিয়ে অনেকেই বিস্মিত হচ্ছেন, এবং এটা বলার অপেক্ষা রাখে না যে তিনি তার যে মর্যাদা আন্তর্জাতিক স্তরে সেটা অনেকটা হারিয়েছেন। হ্যাঁ, মানে একটা মানুষ এই কার প্রেরণা? দেখুন, এই বিষয়ে কিন্তু অনেক আলাপ হয়েছে। এই ব্যাপারের আলাপ, মানে ধরেন ডক্টর ইউনূস এবং তাদের যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তারাই কিন্তু খোলাসা করে বলেছে কিভাবে কি পরিকল্পনা। আপনি গত 3-4 দিনের যদি বাংলাদেশে কার্যক্রমগুলো দেখেন, যে ওই যারা নেতৃত্বে ছিল তারাই বলেছে কিভাবে তারা এম্বাসিতে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিভাবে এম্বাসির ভেতর থেকে তারা পোস্ট দিয়েছে, লাইভ করেছে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ভেতর থেকে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা বা বিভিন্ন দেশ থেকে কিভাবে তারা সহযোগিতা, এগুলো কিন্তু সমন্বয়করাই লিখছেন এখন। সো ডক্টর ইউনূস, তার একটা দায়বদ্ধতা ছিল, তাকে নানানভাবে পশ্চিমারা তাকে নোবেল থেকে শুরু করে সব কিছু, তার নোবেল অর্জন তো ধরেন বাংলাদেশের কোনো কাজের জন্য তো তার নোবেল না, সে নোবেল পেয়েছে শান্তিতে। এমন না যে সে অর্থনীতিতে নোবেল পেয়েছে বা পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছে, যে কিছু আবিষ্কার করেছে বা কোনো কিছু, এর জন্য তো সে নোবেল পায়নি। নোবেল পেয়েছে ধরেন আমেরিকান প্রেসিডেন্টরা যেমন প্রতি বছরই পেয়ে থাকে শান্তিতে নোবেল, অলমোস্ট সবগুলো প্রেসিডেন্টই পেয়েছে, আরও বিশ্বনন্দিত, তারা যাকে দিতে চায়। তো নোবেল এখন বাংলাদেশের সাধারণ মানুষের মনোভাবটা এমন যে মানে শান্তিতে নোবেল যদি গরিব দেশের আমাদের মতো এরকম ধরেন স্বল্পোন্নত বা ছোটোখাটো দেশের, যে দেশেই শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, ওইটা ওই জাতির জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখেছেন ঠিক অং সান সু চি ওখানে আমাদের পাশেই মিয়ানমার বর্ডারে, সেখানেও কি ঘটনা ঘটেছে। এবং বাংলাদেশেও কিন্তু এই নোবেল শান্তি পুরস্কার এবং এটা নিয়ে এত কল্পনার পর শেষ পর্যন্ত কিন্তু ওনাকেই বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। আমার আপনার কাছে শেষ দুটো প্রশ্ন, এখন যদি আপনার পক্ষে বলা সম্ভব হয়, কারণ আমি আপনাদের পরিস্থিতিটাও সেটা বুঝতে পারছি। এই গোটা ঘটনাটা, এটা একদম বাংলাদেশের একটা অভ্যন্তরীণ ক্রাইসিস, নাকি বাইরের কোনো শক্তিরও হাত আছে? এই যে প্লটটার কথা বলা হচ্ছে সেখানে, এটা আমি যদি বলি যে এই যে ধরেন সামগ্রিক বাংলাদেশের অভ্যন্তরীণ প্রবলেম আছে, যেমন বাংলাদেশের 71 সাল থেকেই প্রবলেম আছে, বাইরে 71 থেকেই প্রবলেম আছে, এই কারণে যে বাংলাদেশের একটা অংশ আমাদের স্বাধীনতারই বিরোধিতা করেছিল, এবং সেই অংশ কিন্তু বাংলাদেশ থেকে বিলীন হয়ে যায়নি। তারা সবসময় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু এই অংশকে বাইরের শক্তিগুলো ব্যবহার না করলে এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব ছিল না। কারণ বাংলাদেশের ধরেন বেশিরভাগ মানুষই কিন্তু বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, তার বাঙালি পরিচয়ের প্রশ্নে কিন্তু কোনো আপোষ করেন। আপনি যেটা বললেন যে লালন, রবীন্দ্রনাথ, এইসবের প্রশ্নে কিন্তু বাঙালিদের কোনো আপোষ নেই। এমনকি বঙ্গবন্ধুর প্রশ্নেও বাংলাদেশের কোনো আপোষ নেই। বঙ্গবন্ধু ধরেন 75 সালে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছে, তখনও কিন্তু 32 নম্বরে কেউ হাত দেওয়ার সাহস পায়নি। এমনকি আপনাকে আরেকটা কথা আমি বলে রাখি, যে 71 সালে বঙ্গবন্ধুকে পাকিস্তান গ্রেপ্তার করে নিয়ে গেছিল মুক্তিযুদ্ধের সময়, তখনও কিন্তু তারা 32 নম্বরে হাত দেওয়ার সাহস পায়নি। অর্থাৎ পাকিস্তানের অপশক্তি, যারা বাংলাদেশকে এত ঘৃণা করে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে ছিল, বঙ্গবন্ধু হত্যার চেষ্টা করেছে নানানভাবে। বঙ্গবন্ধু একটা সময় ছিলেনই না, শেখ হাসিনাও ফিরে এসেছেন 80-র দশকে। দেখেন 10 বছর তো পুরো ফাঁকা ছিল বঙ্গবন্ধু হত্যার পর, তারপরেও কিন্তু
32 নাম্বার কিন্তু আক্রান্ত হয়নি। সুতরাং এটা মানে আমি বলবো না যে এটা বাইরের পরিকল্পনা এবং অন্যদের এই ছাড়া এটা করা সম্ভব, এবং এই পরিকল্পনার কথা ধরেন আমার বলবার দরকার নেই, এটা অলরেডি যারা আন্দোলন করেছে, যারা ক্ষমতায় এসেছেন তারাই বলেছেন যে বহিঃশক্তিগুলো কিভাবে তাদেরকে সহযোগিতা করেছে বাংলাদেশের এই যে বর্তমান পরিস্থিতি এটা তৈরি করবার জন্য। আপনার মতো যারা এই মুহূর্তে দেশ ছাড়া, এবং আমরা যতই বোঝার চেষ্টা করি হয়তো সত্যিই বুঝতে পারি না যে আসলে নিজের মাটির গন্ধ ছেড়ে আসাটা এবং অনির্দিষ্টকালের জন্য আসাটা, আমরা হয়তো বেড়াতে যাই, আমরা জানি সেটা আনন্দ করে বেড়াতে যাই, ফিরি, জানি কবে ফিরব, কিন্তু অনির্দিষ্টকাল এবং আত্মীয় স্বজন তারা বাড়িতে রয়েছেন, তাদের সঙ্গে দেখা হচ্ছে না, তাদের কাছে যাওয়া যাচ্ছে, তো ভয়ঙ্কর একটা পরিস্থিতি, ভয়ঙ্কর একটা অবস্থা। কি মনে হয় যে অদূর ভবিষ্যতে ফিরতে পারবেন? নিশ্চয়ই পারবো, আমি খুবই আশাবাদী, এবং আমি মনে করি যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং আমাদের যে আত্মপরিচয়, বাঙালি পরিচয়, সেই পরিচয়ের প্রশ্নে আপোষ করবে না। এখন নানানভাবে মিলিটারি দিয়ে নানান পরিস্থিতি তৈরি করে এবং প্যারামিলিশিয়া গঠন করে এই মৌলবাদীরা দেশটাকে দখল করে রেখেছে, এবং যারা মুক্তিযুদ্ধের কথা বলছে, যারা প্রগতির কথা বলছে, তাদেরকে যেখানেই পারছে তারা হত্যা করছে, সনাতন ধর্মাবলম্বীদেরকে তারা হত্যা করছে। এই পরিস্থিতি একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে তারা এখন ক্ষমতায় আছে, কিন্তু আমি মনে করি না যে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন এই ধরনের অপশক্তিকে টলারেট করবে। এবং আপনাকে আমি আশার কথা এটা বলতে পারি যে বাংলাদেশে এর আগেও যে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো হয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নেয়নি, বাংলাদেশের মানুষ কিন্তু এর বিরুদ্ধে দাঁড়িয়েছে। এটাই একমাত্র ভরসার জায়গা ইমরান ভাই, যে এর আগেও যতবার মৌলবাদ মাথাচাড়া দিয়েছে, প্রবলভাবে মাথাচাড়া দিয়েছে, শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের মানুষের যে স্পিরিটটা, তাদের যে শুভ বুদ্ধি, তাদের যে ভাবনা, তাদের যে মনন, সেটাই জয়ধ্বজা উড়িয়েছে। এবং এটাই বোধহয় এই মুহূর্তে একমাত্র আশার জায়গা যে বাংলাদেশ ফিরবে বাংলাদেশেই, এবং যে বাংলাদেশ নিয়ে আমাদের এপার বাংলার মানুষেরও গর্বের শেষ ছিল না, আমরা আবারও সেই বাংলাদেশকে ফিরে পাবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।